ওকে, দেখো, পোলার আয়ন ও ফাজারের নীতি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। পোলার আয়ন ও ফাজারের নীতি। এখানে দেখো, ফ্লোরিন মূলের তড়িৎ ঋণাত্মক কত? 4। এবং এই ফ্লোরিনটাই সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মক কত? 4। তারপরে কি ক্লোরিন? ক্লোরিন হচ্ছে 3। ব্রোমিন 2.8। আয়োডিন 2.5। এটা হচ্ছে কি হ্যালোজেনের। হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মক চাপ। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক কত? 2.1। অ্যাস্টাটিন 2.2। নাইট্রোজেন 3। কার্বন 2.5। এই তড়িৎ ঋণাত্মকতা গুলো একটু মাথায় রাখবা, মনে রাখবা। তারপরে দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি জিরো হয়, জিরো হয়, একটা যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি জিরো হয়, তাহলে হবে বিশুদ্ধ সমযোজী। আর যদি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য যদি 0.5 এর কম হয়, তাহলে সেটা হবে কি অপোলার সমযোজী। এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, তাহলে সেটা হবে পোলার সমযোজী। এবং 1.7 এর বেশি হলে সেটা হবে কি? সেটা হবে আয়নিক। যেমন হচ্ছে কি, দেখো, এই যে এই শেপ, এই শেপ একটা আয়নিক যৌগ। কিভাবে বুঝবো? দেখো, এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক কত? 2.1। ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 4। 4 - 2.1। এটা বিয়োগ করলে কত হয় দেখো তো? 1.9 হয় না? 1.9। তাহলে 1.9টা কি 1.7 এর থেকে বেশি না? বেশি। এই কারণে কি এই শেপ একটা আয়নিক যৌগ। একইভাবে দেখো, একইভাবে আমরা যদি এই সেল এর কথা ভাবি, এই সেল, এই যে এই সেল, তাহলে ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে, আমরা জানি কি কত? 3। ক্লোরিনের তো আমরা জানি হচ্ছে 3। যেটা বেশি সেটা আগে আগে লিখবা। 3 মাইনাস এই হাইড্রোজেনের কত? 2.5, 2.1। 2.1। তাহলে এটা, এটা যদি আমরা বিয়োগ করি কত হয়? বিয়োগ করলে হয় কত? 0.9 না? 0.9। তাহলে 0.9টা কি দেখো তো? 0.5 থেকে 1.7 এর মধ্যে না? এই জন্য হচ্ছে কি, এটা হচ্ছে অপোলার সমযোজী। এই সেল অপোলার সমযোজী। পরীক্ষা আসে নিচের কোনটি সমযোজী যৌগ, নিচের কোনটি পোলার সমযোজী যৌগ, নিচের কোনটি অপোলার সমযোজী যৌগ, এরকম পরীক্ষা আসে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপরে দেখো, যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এটা দরকার নেই। ওকে, ফাজানের নীতি কি বলছে ভাইয়া? হাজানের নীতিটা বলছে, ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে, ক্যাটায়ন যত কি হবে? ক্ষুদ্র হবে। অ্যানায়নের যত বড় হবে, বৃহৎ আকার হবে, মানে বড় হবে। অর্থাৎ ক্যাটায়ন যত, ক্যাটায়ন মানে কি প্লাস চার্জ, অ্যানায়ন মানে কি মাইনাস চার্জ। অ্যানায়ন যত ছোট, অ্যানায়ন যত বড় হবে এবং ক্যাটায়ন যত ছোট হবে, এবং ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে, এবং ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে, ডি ও এ অরবিটালে ইলেকট্রন থাকলে পোলারায়নের মাত্রা তত বেশি হবে। ডি ও এ অরবিটালে ইলেকট্রনের মাত্রা থাকলে পোলারায়নের মাত্রা তত বেশি হবে, এবং সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। অর্থাৎ ভাইয়া, প্রথম কথা হচ্ছে দেখো, ক্যাটায়ন যত যত ক্ষুদ্র হবে, ওইটার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। অ্যানায়ন যত বড় হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বড় হবে, তত বেশি হবে। ক্যাটায়ন ও অ্যানায়নের কাজ যত বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। ডি ও এফ অরবিটালে ইলেকট্রন থাকলে সেটারও সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। যেমন আমরা হচ্ছে কি, কিছু কিছু উদাহরণের মাধ্যমে পরে দেখবো। আপাতত দেখি এখানে কি লেখা আছে। দেখো, ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে, এটাকে দেখো, একই গ্রুপের যতই নিচ থেকে উপর দিকে যাবে, একই চার্জের ক্যাটায়ন সমূহের আকার হ্রাসের সাথে সাথে পোলারায়ন সমূহ তত বৃদ্ধি পাবে, অর্থাৎ সমযোজী ধর্ম বাড়বে। এটার মানে কি ভাইয়া? মানে হচ্ছে একটা গ্রুপে যতই তুমি এই যে নিচ থেকে উপর দিকে যাবা, নিচ থেকে উপর দিকে যাবা, ততই কি হবে? সমযোজী ধর্ম বাড়বে। যেমন কি, যেমন হচ্ছে কি, হ্যালোজেনের কি হ্যালোজেন তো না, এখানে দিয়ে দিছে হচ্ছে তোমার হচ্ছে মৃত ক্ষার ধাতু। মৃত ক্ষার ধাতুতে কি হয়? বেরিয়াম, ম্যাগনেসিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাড়িতে রাখো রাখো, তাই না? অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম। বেরিলিয়াম সবার উপরে থাকে, আর বেরিয়াম সবার লাস্টে থাকে। দেখো ভাইয়া, এখানে সবগুলোই কি প্লাস প্লাস না? অর্থাৎ সবগুলোই কি ক্যাটায়ন, ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের আকার যত
ক্ষুদ্র হবে। এখন দেখো আমরা জানি কি, একটা গ্রুপের যতই উপর থেকে নিচ দিকে আসা যায় ততই হচ্ছে আকার বাড়তে থাকে, এই কথা মাথায় রাখবা। একটা গ্রুপের যতই উপর থেকে নিচে আসা যায় ততই কি হয়, আকার বাড়তে থাকে। আর আমরা জানি কি, ফাদারের নীতি অনুসারে আমরা জানি ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে তত কি হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। তাহলে আকার ক্ষুদ্র কার? এই বেরিয়ামের আকার সব থেকে ক্ষুদ্র, একটা গ্রুপে সব থেকে উপর আছে। তাহলে এটার সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি হবে। দেখো এটা সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। এবং এদের দেখো আরেকটা দেখো, যে এদের চার্জ কিন্তু সমান, প্রত্যেকের চার্জ সমান আছে। ওকে, এক্ষেত্রে চার্জ গণ্য হবে না। তারপর দেখো, একই গ্রুপের উপর থেকে যতই নিচে যাওয়া যায় পোলারিটি প্রবণ তত বৃদ্ধি পায়, সমযোজী প্রকৃতি তত বাড়ে। একই গ্রুপের উপর থেকে যতই নিচে যাওয়া যায়, এটা হচ্ছে কি অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে কি ভাইয়া, বিপরীত হয়। কেন বিপরীত হয়? কারণ হচ্ছে কি, আমরা জানি কি, আমরা জানি অ্যানায়নের আকার যত বাড়ে, অ্যানায়নের আকার যত বেশি হয় তত কি হয়, তত হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। অ্যানায়নের আকার একটা গ্রুপের, আমরা আগেই জেনেছি কি, একটা গ্রুপের যতই উপর থেকে নিচ দিকে আসা যায় ততই কি হয়, ততই হচ্ছে ব্যাসার্ধ বাড়ে, অর্থাৎ পরমাণু সংখ্যা তোমার ব্যাসার্ধ বাড়ে অর্থাৎ বড় হয়। তখন কি হয় দেখো, এই যে হ্যালোজেনের কি হয়, ফ্লোরিন সবার উপরে থাকে না, ফ্লোরিন। এবং তোমার হচ্ছে আয়োডিনটা কি হয়, আয়োডিনটা সবার নিচে থাকে, গ্রুপের সব থেকে নিচে থাকে। তাহলে উপর থেকে নিচের দিকে যদি আসি, তাহলে আয়োডিনের আকার সব থেকে বেশি হবে, বড় হবে, ক্লোরিনের আকার সব থেকে কম হবে। তাহলে আমরা জানি অ্যানায়নের আকার যত বড় বড় হয় তত কি সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। তাহলে এই যে আয়োডিনের সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি। তারপরে দেখো ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ। দেখো এই চার সংখ্যা যার বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। চার্জের ক্ষেত্রে মনে রাখবা, যার চার্জ বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। এই দেখো, যার চার্জ বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, শেষ। তারপরে দেখো ডিও এফ অরবিটালে ইলেকট্রন থাকলে, অর্থাৎ ডিও এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে তারও সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। ওকে, আমাকে কি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু ইনশিওর করো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে দেখো, পানিতে লবণের দ্রাব্যতা, এখান থেকে এটা পড়বা। কি পড়বা দেখো, সিলভার ফ্লোরাইড, সিলভার, সরি, এখান থেকে কি পড়বা দেখো, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এই চারটি যৌগের মধ্যে সিলভার ফ্লোরাইডে অ্যানায়নের পোলারন সবথেকে কম ঘটে। সিলভার ফ্লোরাইডে অ্যানায়নের পোলারায়ন সব থেকে কম ঘটে। তাই সিলভার ফ্লোরাইড কি হয়, পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় কে, সিলভার ফ্লোরাইড। আর বাকিগুলো কি পানিতে দ্রবণীয় নয়। এর কারণ কি? কারণ হচ্ছে দেখো, এইখানে দেখো সিলভার, 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 এই চারটাই সিলভার কি কমন না? সিলভার কিন্তু চারটেই আছে, তার মানে কি এই সিলভারটা বাদ দিবা, এই সিলভারটা বাদ দিবা, মানে হিসাব করার ক্ষেত্রে এই সিলভারটা বাদ দিবা, কারণ এই সিলভার চারটেই কমন আছে, শেষ। তারপর দেখো ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, আর কি আছে, ব্রোমিন, আর কি আছে, আয়োডিন। এখন দেখো তো, এই যে চারটা লিখলাম, এই যে চারটা কি অ্যানায়ন না? চারটাই কিন্তু অ্যানায়ন। এখন আমরা জানি কি, অ্যানায়নের আকার যত বড় হয় সেটা কি হয়, সমযোজী, সেটার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। তাহলে এইখানে এই চারটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি কার, আয়োডিনের। এবং সব থেকে সমযোজী বৈশিষ্ট্য কম কার, ফ্লোরিনের। এখন ফ্লোরিনের সব থেকে সমযোজী বৈশিষ্ট্য কম দেখেই এটার কি হয়েছে দেখো, এই যে পোলারায়ন সবচেয়ে কম ঘটছে, পোলারায়ন সবচেয়ে কম ঘটছে মানে কি, সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে কম। তাই এটা কি পানিতে দ্রবণীয়। আমরা জানি কি, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, আমরা জানি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। যেহেতু সিলভার ফ্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সব থেকে কম, তার মানে কি এটার আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি। এই জন্যই হচ্ছে কি, এটা হচ্ছে পানিতে দ্রবণীয় হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে যৌগের বর্ণ, এই বর্ণটা একটু পড়বা, কোনটার বর্ণ কি একটু পড়বা, তাহলেই হবে। ওকে, ফাজারের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় কি কি, এই যে এইগুলো পড়বা, এগুলো হচ্ছে বইয়ের জিনিস হুবহু তুলে দিচ্ছে।
বইয়ের বোল্ড করা লাইনগুলো হুবহু তুলে দিচ্ছে। যেমন কি, লেড ক্লোরাইড ঠান্ডা পানিতে অদ্রবণীয় কিন্তু গরম পানিতে দ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অপেক্ষা বেশি। একদম টানা মুখস্থ করবা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো, লিখছে কি নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয় কোনটা হয়, যার হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি, সেটাই হচ্ছে কি পানিতে অদ্রবণীয়। ওকে, তারপর পোলারায়ন ক্ষমতা দেখানো হলো নিম্নের কোনটি সঠিক, মানে পোলারায়ন ক্ষমতা কার বেশি। পোলারায়ন ক্ষমতা কার বেশি, পোলারায়ন ক্ষমতা আমরা কি যার চার সংখ্যা বেশি তার পোলারায়ন ক্ষমতা বেশি। ওকে। তারপর কি, ফাজারের পোলারায়ন নিয়ম নয় কোনটা, দেখো তো। ক্যাটায়নের চার্জ বেশি হবে, ক্যাটায়নের চার্জ বেশি হবে। অ্যানায়নের চার্জ কম হবে। অ্যানায়নের চার্জ কি কম হবে? ছিল কি, ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ যত বেশি হবে সেটাই। তারপর দেখো সিগমা বন্ধন, পাই বন্ধন, এগুলো খুব একটা আসে না পরীক্ষায়, তারপরও দিয়ে দেয়। যেমন হচ্ছে এই যে ইথাইন অণুতে কোন ধরনের বন্ধন আছে, ইথাইন কি, ইথাইন, ইথাইন হচ্ছে কি, ইথাইন, ইথাইন হচ্ছে এইচ ট্রিপল বন্ড সি এইচ, এটাই তো ইথাইন, তাই না? এটা ইথাইন। এখন এটার তো কয় ধরনের বন্ধন আছে, তাহলে দেখো এখানে হচ্ছে এই যে দুইটা দুইটা হচ্ছে পাই বন্ধন আছে, আর দুইটা হচ্ছে পাই বন্ধন আছে, আর তিনটা সিগমা বন্ধন কিভাবে দেখো। আচ্ছা, এখান থেকে বোঝাই। দেখো, এই দুইটা যদি সিগমা পাই বন্ধন হয়, তাহলে বাকি থাকবে কোনটা, এটা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিগমা বন্ধন। দুইটা হচ্ছে পাই বন্ধন তো হইলো, দুইটা হচ্ছে পাই বন্ধন, দুইটা পাই বন্ধন। তাহলে সিগমা বন্ধন কয়টা, তিনটা। কিভাবে দেখো, এই যে একটা বন্ধন, আর হচ্ছে এই যে দুই হাতে দুইটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, অর্থাৎ টোটাল তিনটা। তাহলে তিনটা হচ্ছে তোমার সিগমা বন্ধন, তিনটা হচ্ছে সিগমা বন্ধন। ওকে। এইভাবে, এইভাবে এটাও দেখো, CH2 দ্বিবন্ধন CH CH O যৌগটির আহ সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কতটি, সিগমা বন্ধন সংখ্যা কতটি এবং পাই বন্ধন সংখ্যা কতটি। তাহলে দেখো এখানে সিগমা বন্ধন সংখ্যা হিসাব করা আরেকটা উপায় আছে, দেখো এখানে টোটাল পরমাণু আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়। দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত, আর একে আট। তাহলে আট থেকে একটা এক বিয়োগ করবা, আট থেকে এক বিয়োগ করবা, কত হবে, 7। দেখো, কেন দেখো, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সরি সাতটায় আছে, সাতটায় আছে, কিন্তু এই যে এখানে হাইড্রোজেন দুইটা আছে, এটাকে যদি দুইটা ধরো তাহলে আটটা হয়, 8 - 1 = 7। আর এখন এখানে সিগমা বন্ধন কয়টা আছে, পাই বন্ধন কয়টা আছে দেখো, পাই বন্ধন আছে দুইটা। কিভাবে দেখো, এই যে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে অ্যালডিহাইড কিটোন, এগুলো কি দিয়ে তোমার হচ্ছে দ্বিধ্রুজি না, দ্বিধ্রুজি। দেখো, প্রথম এইখানে একটা বন্ধন আছে, এই যে এই বন্ধনটাই, এই বন্ধনটাই দ্বিবন্ধন নিলাম। এখন এই দেখো CH2, CH2 কি, আমরা জানি এটা কি দ্বিবন্ধন না, CH2 এটাকে কিভাবে লেখা যায়, এই যে এইভাবে লেখা যায় না, এটা হচ্ছে কি দ্বিধ্রুজি কার্বনিল মূলক। তাহলে এইখানে হচ্ছে দ্বিবন্ধনের একটা একটা হচ্ছে পাই বন্ধন, একটা সিগমা সিগমা বন্ধন। এইখানেও একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন। তাহলে দেখো, এখানে এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, তাহলে কয়টা পাই বন্ধন হলো, দুইটা পাই বন্ধন হচ্ছে, এই যে দুইটা পাই। দেখছো, অ্যান্সার হবে এই যে দুইটা পাই, এই যে অ্যান্সার হবে এটা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখান থেকে প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন আসবে। তারপর দেখো সংকরণ, এখান থেকে তো প্রশ্ন আসবেই, সংকরণ থেকে তো প্রশ্ন আসবে। আর সংকরণের কি, সংকরণের হচ্ছে আমরা জৈব যৌগ থেকে সংকরণ মোটামুটি পড়ছিলাম। আর এখান থেকে একটু বিস্তারিত দেখবা, বইয়ের সংকরণ থেকে দেখবা, বই, বই তো না, এখান থেকেও দেখতে পারবা। আর হচ্ছে কেমিস্ট্রি প্লাস, কেমিস্ট্রি প্লাস করবো অবশ্যই। সংকরণ তিন প্রকার কি, sp2 sp3। ওকে, দেখো, কার্বন কার্বন একক বন্ধন থাকলে কি হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে কি হয়, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে কি হয়। কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকলে হবে কি, sp3, sp3। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে কি হবে, দ্বিবন্ধন থাকলে হবে sp2। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে কি হবে, হবে হচ্ছে sp সংকরণ। ওকে, এটা মাথায় রাখবা, আমি এবং মুছে দিই, এটা মাথায় রাখবা। ওকে। তারপরে দেখো,
HCH4 মিথেন। মিথেনে কার্বন হাইড্রোজেন কত? মিথেনে হচ্ছে sp3 সংকরণ। তারপরে কি C2H4। মিথিনে হচ্ছে কি sp2, কারণ হচ্ছে কি এটা দ্বিবন্ধন। তারপর ইথাইনে কি, এটা হচ্ছে ইথিন, ইথিন সরি, ইথিনে হচ্ছে sp2। আর ইথাইনে হচ্ছে ইথাইনে হচ্ছে কি ইথাইনে কি sp। তারপরে কি দেখো C6H6, C6H6 এ sp2, sp2। গ্রাফাইটে কি, গ্রাফাইটে sp2, গ্রাফাইটেও হচ্ছে কি sp2। হিরোকে কি, হিরোকে হচ্ছে sp3 হয়। হিরোকে কি হয়, হিরোকে sp3 হয়, মনে রাখবা। হিরোকে কি হয়, হিরোকে হচ্ছে sp3 হয়, মনে রাখবা। এবং এই অরবিটাল বের, সংকরিত অরবিটাল বের করার সূত্র হচ্ছে কি, হ্যাঁ, x = হাফ ইন্টু v+m - c+a। এখন এইটা কি দেখো, ওই যে হাফ, এই ভিটা কি, ভিটা হচ্ছে যোজ্যতা সেলে ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা সেলে ইলেকট্রন সংখ্যা। এই এমটা কি, একযোজী পরমাণুর সংখ্যা। সিটা কি, ক্যাটায়নের চার্জ। এটা কি, এটা হচ্ছে অ্যানায়নের চার্জ। এখন যোজ্যতা সেলে ইলেকট্রন সংখ্যা, এটা তোমরা নাও বুঝতে পারো, এটা হচ্ছে আমরা সামনে বুঝবো যে আসলে কি এটা জিনিসটা কি। ওকে, এখান থেকে এই শখটা পড়বা, এখান থেকে মনে রাখবা শখটা পড়বা, যা আছে সবই। ওকে, দেখো PCl5, এটা হচ্ছে কি, আমরা হচ্ছে সংকরিত অরবিটাল বের করবো যে এটা আসলে সংকরিত, সংকরিত অরবিটাল কত। দেখো, এই যে হাফ, সূত্রের হাফ, দেখো সূত্রের হাফ একটু ভি, ভি কি, ভিটা হচ্ছে কি, এই দেখো যুদ্ধশীল ইলেকট্রন সংখ্যা। আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো 1 h², 2 h², 2p6, তারপরে কত, 3s², 3p3, তাই না, 3p3। এখন দেখো, বলছে কি যোজ্যতা সেলে ইলেকট্রন সংখ্যা, এখন লাস্টের যোজ্যতা সেল কত দেখো তো, এই যে 3। ও, এখানে হবে 3p, তাহলে কি লাস্টের যোজ্যতা সেল কত দেখো তো, এই যে থ্রির ঘরে। এখন থ্রির ঘরে ইলেকট্রন আছে কয়টা মোট দেখো তো, এতে আছে দুইটা, পিতে আছে তিনটা। তাহলে 2 + 3 কত হয়, 5। এটাই হচ্ছে তোমার যোজ্যতা সেলে ইলেকট্রন সংখ্যা, এটাই হচ্ছে কি যোজ্যতা সেলে ইলেকট্রন সংখ্যা। দেখো, এই যে দেখো, এই যে হাফ ইন্টু, এই যে ভির জায়গায় কত, এই দেখো ভির জায়গায় কত, এই যে 5 + 5, এই পাঁচটা কি, এই পাঁচটা হচ্ছে কি দেখো একযোজী পরমাণু সংখ্যায়, এই এমটা কি একযোজী পরমাণু সংখ্যায়। দেখো, এই যে ক্লোরিন 5টা আছে, এটাই হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা। এই যে 5 প্লাস 0, 0 কেন, কারণ হচ্ছে এটা ক্যাটায়নের চার্জ, এই যে ক্যাটায়ন চার্জ মাইনাস ক্যাটায়নের চার্জ, ওরা প্লাস দিচ্ছে, তুমি মাইনাস দিলেও সমস্যা নেই, কারণ 0 তো 0ই। ক্যাটায়নের, ক্যাটায়নের চার্জ মাইনাস ক্যাটায়নের চার্জ কত, এটা কিন্তু চার্জ 0, তাই না। অ্যানায়নের চার্জ কত, এখানে অ্যানায়নের চার্জও 0। তাহলে 5 + 10, 10 থেকে হাফ বাদ দিলে কত হয়, 5। এখন মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা কি, সেটা হচ্ছে যেহেতু 5 আছে তাই না, sp3, আমার, আমাদের যেটা মনে রাখতে হবে, যদি সংকরিত অরবিটাল 4টা হয়, 4টা হলে হবে কি sp3, 4টা হলে কি হবে, মনে রাখবা sp3। এবং 3টা হলে কি sp2, 3টা হলে কি sp2, অর্থাৎ যতগুলো হবে তার থেকে এক কম হবে sp2। এবং 2টা হলে কি হবে sp, 2টা হলে কি হবে sp। এখন যদি হয় 5টা, 5টা হলে কি হবে, এই যে sp3, 5টা হলে হবে sp3, sp3d। এবং 6টা হলে হবে sp3, sp3d²। এবং 7টা হলে হবে sp3d³। এটা মাথায় রাখবা, এই sp3d² পর্যন্ত আসে আর কি। এখান থেকে যে এই সবগুলো নিয়মগুলো দেখবা, পারবা, নিজেরাই পারবা। এই যে জেনন ফ্লোরাইড, জেনন, এটা এটা মুখস্থ রাখবে, এটা অনেক বড় তো, তুমি হচ্ছে ওই ইলেকট্রন বিন্যাস করতে গেলে ঝামেলায় পড়বা, অনেক বড়। এটা মনে রাখবা, জেননের হচ্ছে কি, এই যে 8, যদুর আসলে ইলেকট্রন সংখ্যা কত, 8টি, মনে রাখবা অলওয়েজ, জেননে যদুর আসলে ইলেকট্রন সংখ্যা 8টি। আর এখানে এক দুই পরমাণু কতটি আছে, 2টি আছে, 2টি। আর কোনো চার্জ নাই, এই জন্য হচ্ছে 0। ওকে, ওকে, ওকে। তারপরে চতুস্থলিকীয়, পিরামিডীয়, ভি আকৃতির এই উদাহরণগুলো অবশ্যই পড়বা। ওকে, তারপর দেখো লিগ্যান্ড, জটিল যৌগে তৃতীয় বন্ধনীতে আবদ্ধযুক্ত অংশটাই হচ্ছে জটিল আয়ন। জটিল আয়নের মধ্যে যে ধাতুটা থাকবে সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু।
এবং কেন্দ্রীয় পরমাণুর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে কি লিগ্যান্ড। সেটাই হচ্ছে কি ভাইয়া লিগ্যান্ড। দেখো এখানে হচ্ছে এটা একটা জটিল যৌগ, এটা একটা কি জটিল যৌগ। এটার মধ্যে কি জটিল আয়ন কোনটা? জটিল আয়ন হচ্ছে এই যে আয়রন হেক্সাল সাইনাইড FeCN3, সেটা হচ্ছে কি জটিল আয়ন। এখন এটার মধ্যে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কোনটা? এই যে আয়রন হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু, কারণ কি এটা হচ্ছে ধাতু, ধাতু হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখন এটার মধ্যে লিগ্যান্ড কোনটা? এই যে সায়ানাইড। কেন্দ্রীয় পরমাণুর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে কি লিগ্যান্ড। এই যে এটা হচ্ছে এটা যদি কেন্দ্রীয় পরমাণু হয়, এটার সাথে কি আছে সায়ানাইড আছে, এটাই হচ্ছে তাহলে কি লিগ্যান্ড। ওকে। ওকে, কেন্দ্রীয় পরমাণু এবং লিগ্যান্ডের মধ্যে কি কোন বন্ধন হয়? সন্নিবেশ সমযোজী বন্ধন হয়। আর লিগ্যান্ডের মাঝে কি হয়? সমযোজী বন্ধন হয়। এটা মাথায় রাখবা। এবং জটিল আয়ন অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কি হয়? আয়নিক বন্ধন হয়। অর্থাৎ জটিল যৌগে কয় ধরনের বন্ধন হয়? তিন ধরনের। কি কি? একটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। ওকে। এখন জটিল আয়নের চার্জ কিভাবে নির্ণয় করবো দেখো। আমরা যদি এই উদাহরণটা দেখি, এগুলো পরীক্ষা আসে না সচরাচর, তুমি একটু দেখে রাখবা। কপার 2 প্লাসের জারণ সংখ্যা। কপার এখানে কপার কি, কপারটা হচ্ছে 2 প্লাস না, 2 প্লাস চার্জ দিতে হতো। কপার 2 প্লাসের জারণ সংখ্যা প্লাস এই যে অ্যামোনিয়ার চার সংখ্যা, অ্যামোনিয়ার চার সংখ্যা এই যে ইনটু 4 আছে, এই যে 4 ইনটু এই যে 4 প্লাস হচ্ছে কত ইন্টু 4। ওকে। দেখো এখন হচ্ছে কপার 2 প্লাসের ধারণ সংখ্যা হচ্ছে +2। কপার 2 প্লাস ধারণ সংখ্যা মনে রাখবো +2। তাহলে +2 প্লাস, এবং এই যে অ্যামোনিয়া NH3, এই পুরো টুপের হচ্ছে কি তার সংখ্যা কত? 0। তার সংখ্যা তাহলে 0, তাহলে 0 × 4, এই দেখো 0 × 4, 0 × 4, তাহলে টোটাল কত হচ্ছে +2। তাহলে এই পুরা জটিল আয়নের তার সংখ্যা কত? +2। এইভাবে এই প্রত্যেকটা জিনিস দেখবেন। ওকে। এখান থেকে যেটা মনে রাখবা এই যে এটা, এখান থেকে প্রশ্ন পাবা। মানে জটিল যৌগ থেকে যদি প্রশ্ন করে, এর বাইরে কিন্তু কোনো কিছু দিবে না। দেখো একটা কথা মাথায় রাখবে, এখানে লিগ্যান্ড কয়টা আছে? ছয়টা। ছয়টা লিগ্যান্ড কয়টা? ছয়টা। তাহলে এই সন্নিবেশ সংখ্যা 6। এখানে লিগ্যান্ড কয়টা আছে দেখো তো, এই চারটা, এই চারটা। এখানে সন্নিবেশ সংখ্যা 4। এটা হচ্ছে জটিল যৌগের মজা। এখানে ছয়টা আছে লিগ্যান্ড, ছয়টা। লিগ্যান্ড, লিগ্যান্ড যে কয়টা থাকবে সে কয়টি হচ্ছে কি সন্নিবেশ সংখ্যা। এখানেও দেখো লিগ্যান্ড আছে 6টা, এই জন্য হচ্ছে 6টা। এখানে দেখো লিগ্যান্ড আছে 4টা, এই জন্য সন্নিবেশ সংখ্যা কত? 4। দেখো 4 হলে হবে কি, জটিল যৌগের চারটা সন্নিবেশ সংখ্যা হলে হবে DsP², এবং 6টা হলে কি হবে D²sp3, D²sp3। ওকে স্যার। এটা এটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে কি এটা এইটা এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। কিন্তু দেখো চারটা হলে কি এটা ঠিকই sp3 হচ্ছে। ওকে। এবং এইখানে যেটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে কি sp3d², এর আকৃতি কিরকম হয়? এর আকৃতি সর্বদা সব ক্ষেত্রে মনে রাখবা, যেটাই হবে সংকরণ, সংকরণ জারি হবে sp3d² সংকরিত হবে, তার আকৃতি হবে কি অষ্টাতলীয়, অষ্টা অষ্টলকীয়। এবং DsP² দ্বারা আকৃতি হবে, বা sp_d² দ্বারা আকৃতি হবে, যার সংকরণ হবে তার হবে আকৃতি হবে কি সমতলীয় বর্গাকার। একটা বললেই বাকিগুলো পারবা, শুধুমাত্র মেথডটা মনে রাখবা। অন্তঃআণবিক মুক্ত জোর ইলেকট্রন, ডাইপোল ডাইপোল আকর্ষণ। এখান থেকে তুমি যেটা বলবা, কোনো কিছুই করা দরকার নাই এগুলো। এগুলো পরীক্ষায় আসেও না, হঠাৎ দিয়ে দেয়। এই যে যেমন কি এই যে ফেনল, অর্থনৈতিক ফেনল, হেক্সাসাইড ফেনল, এগুলো হচ্ছে একবার করে একটু পড়ে নিবা। আমারই কোনো কিছু না, পরীক্ষা দেয় না খুব একটা। এখান থেকে যেগুলো দেয় সেটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন গঠনের গঠনের শর্ত। হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত মনে রাখবা। হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অণু থাকতে হবে, অর্থাৎ হাইড্রোজেন থাকতে হবে। তারপরে কি করতে হবে? হাইড্রোজেনের সাথে তড়িৎ ধনাত্মক থাকতে হবে, অধিক তড়িৎ ধনাত্মক থাকতে হবে হাইড্রোজেনের সাথে। অধিক পোলার আয়ন পরমাণু থাকতে হবে। যেমন কি দেখো HCl, HBr, HI, এই যে হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত। মুখস্থ টানা মুখস্থ রাখবা, হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত থাকে এইগুলোতে। কেন? কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে হাইড্রোজেনের তুলনায় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার, ফসফরাস পরমাণুর আকার কি হয়? বড় বড় হয়। এটা মাথায় রাখবা। কেন? এরা হাইড্রোজেন বন্ধন গঠন করে না, কারণ হাইড্রোজেনের তুলনায় এদের আকার কি হয়? অনেক বড় হয়। এই জন্য হচ্ছে কি করে এরা হাইড্রোজেন বন্ধন, এইগুলোতে কি নাই? হাইড্রোজেন বন্ধন নেই। হাইড্রোজেন বন্ধনের গঠনের প্রভাব। হাইড্রোজেন বন্ধনের ফলে কি কি হয়? বরফ পানি অপেক্ষা কি হয়? হালকা হয়। তারপরে কি হয়? যে কোনো অ্যালকোহলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তার আইসোমারিক ইথারের চেয়ে কি হয়? বেশি হয়। এবং
এগুলোই। তারপরে কি অষ্টক তত্ত্ব, অষ্টক তত্ত্ব। এখান থেকে কি পড়বো ভাইয়া দেখো, অষ্টক তত্ত্ব। আমরা জানি কি ইলেকট্রন সংখ্যা 8 হলেই তো অষ্টক হয়, তাই না? কিন্তু যদি ইলেকট্রন সংখ্যা যদি 8 এর বেশি হয়, তাহলে সেটা হবে কি অষ্টক সম্প্রসারণ। ইলেকট্রন সংখ্যা যদি 8 এর বেশি হয়, 8 এর কম হয়, তাহলে সেটা হবে কি অষ্টক সংকোচন। এবং অষ্টক সম্প্রসারণ আর অষ্টক সংকোচন এরা কি করে? অষ্টক তত্ত্ব মানে না, এরা কি করে? অষ্টক তত্ত্ব মানে না। এখন ইলেকট্রন সংখ্যা ভাইয়া বের করবা কিভাবে? ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে এই দেখো, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বি, ওই যে আমরা অরবিটালে সংকলন বের করার সময় যেটা নির্ণয় করলাম সেটা, যে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি এই যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এই ভি। প্লাস এক্সটা কি? এক্সটা হচ্ছে অপর মূলের যোজনী। এনটা কি? এনটা হচ্ছে পরমাণুর সংখ্যা। এনটা কি? পরমাণুর সংখ্যা। এই যে মাইনাস এ, এ প্লাস মাইনাসটা কি? এটা হচ্ছে তার সংখ্যা। এটা হচ্ছে কত ভাইয়া? এটা হচ্ছে তার সংখ্যা। যেমন কি দেখো দেখো, বিএফ 3, বিএফ 3 কে এই যে এই বরুণকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো বরুণ হচ্ছে 5 না 5, তাহলে হবে কত? 1s, 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 3s 1। তাহলে কত দেখো তো, লাস্ট শক্তি স্তরে আছে কি কত আছে এখানে? ওকে দেখো, 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p 1। তাহলে দেখো তো এই যে শেষ কক্ষপথ কত? 2 না? 2। এখন এখানে ইলেকট্রন আছে দুইটা আর এখানে একটা, তিনটা। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 3। তাহলে দেখো এই যে বিএফ 3 ইলেকট্রন আছে, এই যে 3 প্লাস এই যে এ ফ্লোরিন, ফ্লোরিনের চার সংখ্যা কত? 1 না? 1। 1 ইন্টু এই যে এখানে কয়টা ফ্লোরিন আছে? তিনটা ফ্লোরিন আছে, এই জন্য 1 ইন্টু 3, তাহলে কত হয়? 3, 3 দুগুণে 6, তাহলে 6। তাহলে এই বিএফ 3 ইলেকট্রন সংখ্যা কত? 6টি। এইভাবেই ইলেকট্রন সংখ্যা বের করবে। এখন দেখো, এখানে কি 6টি আছে না? তার মানে কি এটা কি 28 দিয়ে কম আছে না 6? তার মানে কি এটা এই বিএফ 3 কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে, সংকোচন। 8 এর কম হলে কি হবে? অষ্টক সংকোচন। 8 এর বেশি হলে কি হবে? অষ্টক সম্প্রসারণ। শেষ। এগুলোই পরীক্ষা দিবে যে কোনটাই অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ হয়। এরপরে এখান থেকে যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে কি দেখো, অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড অলওয়েজ মনে রাখবো অম্লধর্মী। ক্ষারীয় অক্সাইড অলওয়েজ মনে রাখবো ক্ষারীয় হবে। একটু মাথায় রাখবা এগুলা। এবং এখান থেকে যেটা অবশ্যই পড়বা সেটা হচ্ছে কি উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড অবশ্যই মাস্ট পড়বা। এই পুরা সবটা যদি মুখস্থ রাখবে মাস্ট, খরচ কাজ, খরচ কাজ। তারপর দেখো নিরপেক্ষ বা প্রশম অক্সাইড কোনগুলো? খরচ কাজ, এগুলো মুখস্থ রাখা, খরচ কাজ। এগুলো পড়ার কিছু নাই, শুধুমাত্র বলে দিচ্ছি এগুলো থেকে প্রশ্ন আসবেই, এগুলো থেকে প্রশ্ন আসবেই। তারপর পার অক্সাইড। পার অক্সাইড হচ্ছে কি ক্ষারকীয় পার অক্সাইড, অম্লীয় পার অক্সাইড, প্রশম্য পার অক্সাইড। এগুলো মনে রাখবা। পলি অক্সাইড। পলি অক্সাইড কোনগুলো? এই যে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, লেড ডাই অক্সাইড, এগুলো হচ্ছে কি পলি অক্সাইড। মিশ্র অক্সাইড, এটা এটা মিশ্র অক্সাইড দরকার নেই। সাব অক্সাইড, সুপার অক্সাইড দরকার আছে। সাব অক্সাইড, সুপার অক্সাইড, বিশেষ করে সুপার অক্সাইড আসে পরীক্ষায়। বুঝলি? টাকা, আর টাকা বল কালকে দিয়ে দেবে নি, কাজের উপর লাগা। ওকে, এখান থেকে যেটা করবা, এই যে এই কয়েকটার নাম, এই কয়েকটার সংকেত, এখান থেকে এই কয়েকটা সংকেত করবা তাহলেই হবে। এই যে কাঁচা সোডা, গ্লোবাল লবণ, এই কয়েকটা সংকেত করবা তাহলেই হবে, আর কোনো কিছু দরকার নাই। এই দেখো, এই সংকেত গুলো আসে। এই রাকনিক তো ক্রোমাইটের সংকেত কি? এই দেখো কতবার পরীক্ষা আসছে, দেখছো? এই সংকেত গুলো অবশ্যই পড়তে হবে। এই সংকেত গুলো অবশ্যই পড়তে হবে, দেখো কতবার পরীক্ষা আসছে, বুঝছো? দেখো, এটা আমার কথা না, এটা বইয়ের কথা। কতবার পরীক্ষা আসছে কৃষি ভার্সিটিতে। কৃষি ভার্সিটিতে সংকেত গুলো কি দেয়? একটা দুটো সংকেত দেয়। ভারী পানি কোন? এই যে ডিউটেরিয়াম অক্সাইড, এটা হচ্ছে ভারী পানি, দেখছো? এই সংকেত গুলো দিয়ে দেয়। আজকে এগুলো পড়ার পর তারপর হচ্ছে তুমি এই প্রশ্ন ব্যাংক সলভ করবা, এই কৃষি ভার্সিটির প্রশ্ন, তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটির প্রশ্ন অবশ্যই করবে। তাহলে তোমার হয়ে যাবে। এই চ্যাপ্টারটা খুবই হচ্ছে কি বলে
মানে যত তুমি সলভ করবে, প্রশ্ন সলভ করবে, তত তুমি শিখবা। প্রশ্ন সলভ করবে না, তুমি শিখতে পারবে না। এখান থেকে বানিয়ে বানিয়ে কোনো কিছু দেয় না, সবই বিগত বছরের প্রশ্ন দিয়ে দেয়। আর একটা কথা ভাইয়া, তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে অবশ্যই মূল বইয়ের এবং অনুশীলনের এমসিকিউ পড়বা। এই যেমন আজকে হচ্ছে 3 অধ্যায় পড়লাম, এই 3 অধ্যায়ের আগে হচ্ছে কি মূল বইয়ের এমসিকিউ সেই দিবা, মূল বইয়ের এমসিকিউ একদম মুখস্থ করে ফেলবা, ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। এটা মাথায় মাথায় যেন থাকে। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আবার বিকাল 3টায় ক্লাস আছে। বিকাল 3টায় আজকে ক্লাস আছে। ওকে, কারো কোনো বলার আছে, কিছু বলবা?